নমস্কার, খবর শুনছেন টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। 10 বছরে বিজ্ঞানের বিষয়গুলিতে পড়ুয়ার সংখ্যা বেড়েছে 15,000। রাজ্যের উদ্যোগে স্কুল স্তরে সায়েন্স পড়ায় আগ্রহ বাড়ছে। পৃথিবীর সবচেয়ে ছোট আগ্নেয়গিরি এটি। আপনারা কারা কারা জানতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছোট বন্ধুরা, তোমরা তো জানোই যে আগ্নেয়গিরি 3 প্রকারের হয়: জীবন্ত আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি ও মৃত আগ্নেয়গিরি। হাওয়াই দ্বীপপুঞ্জের মোনালোয়া পৃথিবীর সবচেয়ে বড় আগ্নেয়গিরি, এটা তোমরা বইতে পড়েছ। উত্তর পূর্বাঞ্চলের জন্য বিকল্প পথের রূপরেখা চূড়ান্ত। ভরকেন্দ্র কলকাতা। পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বৈরথ অব্যাহত। বর্তমানে তাদের সঙ্গে হাত মিলিয়েছে বাংলাদেশ। বিকাশ ভবনে শিক্ষকদের অবস্থানে স্কুল পড়ুয়াদের উপস্থিতিতে বিতর্ক। বৃহস্পতিবারের ঘটনায় দায় স্বীকার নিয়ে দ্বিধায় নেতৃত্ব। বিকাশ ভবনের সামনে চাকরিয়ারা শিক্ষকদের আন্দোলনে এবার সামিল করা হলো স্কুল পড়ুয়াদের। নির্মীয়মান ফ্ল্যাটের গ্যারেজে উদ্ধার দগ্ধদেহ, মৃত্যুর কারণ ঘিরে রহস্য। হারিয়ে যাওয়া ছোট মাছ সংরক্ষণে অভয়া পুকুর। আন্দামানে ঢুকলো বর্ষা, শুক্রবার পর্যন্ত রাজ্যে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে। আবহাওয়া দপ্তর শনিবার পূর্বাভাসে এমনটাই জানিয়েছে। উত্তরপ্রদেশের পূর্ব অংশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সেখান থেকেই নিম্নচাপ অক্ষরেখা গঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, তদন্ত শুরু। ইসরোর 101তম মিশন ব্যর্থ। PSLV C61 নয়া কৃত্রিম উপগ্রহ লঞ্চ সফল হলো না। তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করল IIT বোম্বে। আপনারা খবর শুনছেন টুডে নিউজ চ্যানেল থেকে, আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। চ্যানেলটিতে প্রথমবার হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ক্যালিফোর্নিয়ায় একটি স্বাস্থ্যকেন্দ্রের বাইরে বিস্ফোরণে মৃত্যু এক, তদন্ত শুরু করল SBI। পাকিস্তানের হয়ে চরবৃত্তের অভিযোগ, হরিয়ানার মহিলা ইউটিউবার সহ ধৃত 6। কর্তাদের মদতেই জেলায় জেলায় দেদার সরকারি জমি বিক্রি, অন্ধকারে মন্ত্রিসভা। কেশিয়াড়িতে পুলিশের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন, উপস্থিত SDPO। পিংলার মালিগ্রামে সেনাকর্মীদের সম্মান জানিয়ে মিছিল করল তৃণমূল, উপস্থিত জেলা ও ব্লক নেতৃত্বরা। মেদিনীপুরে শাসক দলের শহর সভাপতির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষদের কটু কথা বলার অভিযোগ। ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ নিয়ে বিরাট সিদ্ধান্ত ভারতের, এবার কি করবে বাংলাদেশ। নারায়ণগড় রানী সরাই এলাকায় জাতীয় সড়কের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বালি বোঝাই ডাম্পার। মেদিনীপুর ভূঁইয়াপাড়ায় উচ্ছেদ নোটিশ রেলের। সার্কিট হাউসে জুন মালিয়ার সাথে দেখা করলেন এলাকাবাসীরা। গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের নেতা স্বপন পাত্র জেলা পরিষদের মেন্টর নির্বাচিত হওয়াতে ছাতিনাসলে সংবর্ধনা দিল পঞ্চায়েত সমিতি। ঝাড়গ্রাম, ভারতীয় সেনাকে কুর্নিশ জানাতে ঝাড়গ্রাম শহরে তৃণমূল কংগ্রেসের মিছিল। আপনারা এতক্ষণ শুনলেন আজকের সংবাদ শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। ইসরোর 101তম মিশন ব্যর্থ। মহাকাশে EOS-09 কৃত্রিম উপগ্রহ প্রতিস্থাপন অসফল। শ্রীহরিকোটা 18 মে সফলভাবে উৎক্ষেপণ হলেও ইসরোর 101তম অভিযান ব্যর্থ হলো। মহাকাশে EOS-09 কৃত্রিম উপগ্রহ প্রতিস্থাপন ব্যর্থ হলো। ওই কৃত্রিম উপগ্রহটিকে নির্ধারিত কক্ষপথে পৌঁছে দিতে অসফল হলো PSLV C61। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফে জানানো হয়েছে, যান্ত্রিক গোলযোগের কারণে মাঝপথে অভিযান বাতিল করা হয়েছে। আজ রবিবার ভোর 5টা 59 মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে EOS-09 কৃত্রিম উপগ্রহ নিয়ে রওনা দেয় PSLV C61 রকেট। প্রথম ধাপ অর্থাৎ উৎক্ষেপণ সফল হলেও তৃতীয় ধাপে সমস্যা দেখা যায়। যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে ফলে মিশন বাতিল করে দেওয়া হয়। এই বিষয়ে ইসরো জানিয়েছে, আজ 101তম অভিযান শুরু করা হয়েছিল। PSLV C61 রকেট দ্বিতীয় ধাপ পর্যন্ত স্বাভাবিক ছিল, কিন্তু তৃতীয় ধাপে একটি বিশেষ পর্যবেক্ষণে দেখা গেল যান্ত্রিক গোলযোগ। সেই কারণে এই অভিযান সম্পূর্ণ করা যায়নি। যুদ্ধের 7 দিন পর নূর খান ঘাঁটির ক্ষতি নিয়ে স্বীকারোক্তি পাক প্রধানমন্ত্রীর। ভারতের মিসাইলে তছনছ এয়ারবেস। নয়াদিল্লি 9 মে গভীর রাত। অপারেশন সিন্দুর শুরুর পর ভারত ও পাকিস্তান যুদ্ধ তখন চরম পর্যায়ে। ইসলামাবাদের সেনার হামলার জবাবে পতাঘাত করছে নয়াদিল্লি। পাক সেনার ঘাঁটি লক্ষ্য করে আছড়ে পড়ছে একের পর এক ক্ষেপণাস্ত্র। রাত 2:30 নাগাদ হঠাৎই বেজে উঠল পাক প্রধানমন্ত্রীর বাসভবনের বিশেষ ফোন। ঘুম থেকে উঠে ফোন ধরলেন শাহবাজ শরীফ। সিকিওর লাইনের উপারে পাক সেনাপ্রধান আসিম মুনির উদ্বিগ্ন গলায় জানালেন, ভারতীয় সেনার ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়েছে ইসলামাবাদের নাকের ডগায়, নূর খান এয়ারবেসে, রাজধানী থেকে মাত্র 20 কিলোমিটার দূরে। এছাড়া অন্য জায়গাতেও হামলা চলেছে। যুদ্ধবিরতির 7 দিন পর শুক্রবার পাকিস্তানের রাজধানীতে প্রকাশ্য সভায় দাঁড়িয়ে একথা স্বীকার করে নিলেন সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ স্বয়ং। সাফ জানালেন, ভারতের ক্ষেপণাস্ত্রের আঘাতে তছনছ হয়ে গিয়েছে পাক বায়ুসেনার অন্যতম প্রধান ঘাঁটি নূর খান এয়ারবেস। এতদিন ধরে পাকিস্তানি সেনা বারবার দাবি করে এসেছে, ভারতের প্রত্যাঘাতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, যদিও উপগ্রহ চিত্রে তার উল্টোটাই প্রমাণিত। চাপের মুখে এবার পাক প্রধানমন্ত্রী সেকথা মেনে নিতে বাধ্য হলেন। পাক বায়ুসেনার রসদ পরিবহনে ব্যবহৃত সাব 2000 C-130 হারকিউলিস, মাঝ আকাশে জ্বালানি ভরার কাজে ব্যবহৃত IL-78 রিফুয়েলারের মতো গুরুত্বপূর্ণ ও আধুনিক প্রযুক্তির বিমান রাখা থাকে নূর খান ঘাঁটিতে। একটি প্রশিক্ষণ কেন্দ্রও রয়েছে সেখানে। 1971 সালে ভারত ও পাকিস্তান যুদ্ধের সময়ও এই এয়ারবেসকে টার্গেট করা হয়েছিল। এবারও একই পন্থায় ইসলামাবাদের কাঁপুনি ধরিয়ে দেয় ভারতীয় সেনা। এদিন ইসলামাবাদের পাকিস্তান মনুমেন্টে এক অনুষ্ঠানে শাহবাজের গলায় উঠে এসেছে সে কথা। তিনি বলেন, 9 থেকে 10ই মে মাঝরাতে
2:30 নাগাদ জেনারেল আসিম মুনির আমাকে সিকিউর লাইনে ফোন করেন। উনি আমাকে জানান ভারতের ব্যালিস্টিক মিসাইল নূর খান এয়ারবেস সহ অন্যত্র আঘাত করেছে। ওই দিন মুরিদ রফিকি বায়ুসেনা ঘাঁটিতেও পদাঘাত করেছিল ভারত। সেখানেও বিমানের হ্যাঙ্গার, রানওয়ে সহ বিভিন্ন পরিকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। নূর খান ঘাঁটির ক্ষয়ক্ষতি নিয়ে শাহবাজ মুখ না খুললেও একাধিক উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে বিমান ঘাঁটির একাংশ কার্যত ধূলিসাৎ। এই পদাঘাতের পর 10ই মে দুপুরেই ভারতীয় সেনার ডিজিএমকেও ফোন করে যুদ্ধবিরতির প্রস্তাব দেন পাকিস্তানি সেনার ডিজিএমও। শরীফের স্বীকারোক্তিতে উল্লাসিত ভারতের সব রাজনৈতিক দল। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক স্যান্ডেলে লেখেন, এতেই প্রমাণ হয়ে যাচ্ছে যে কতটা নিখুঁতভাবে ভারত পতাঘাত করেছে। উদ্ভবপন্থী শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদীর কটাক্ষ, ভারত যখন পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংস করছে তখন শরীফের কাছে কোনো খবরই নেই। আপনাদের সকলকেই বলা হচ্ছে যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। গলা কেটে নৃশংস খুন যুবককে, স্ত্রীর পরকীয়ায় জের, বানতলায় চাঞ্চল্যকর ঘটনা। কলকাতা শহর প্রান্তের চরম নগরী কলকাতা লেদার কমপ্লেক্স বানতলায় নৃশংস খুন। বানতলার নলবন 1 নম্বরে কাঁটাতলায় রাস্তার ধারে ফাঁকা জমি থেকে শনিবার দুপুরে উদ্ধার হলো এক যুবকের গলাকাটা দেহ। অকুস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে জুতো, রুমাল ও মানিব্যাগ, যদিও ব্যাগ ফাঁকা, গায়ে মোবাইল ফোন। রহস্যজনক এই খুনের কিনারায় নেমেছে কেএলসি থানা ও লালবাজারের হোমিসাইড শাখা। ঘটনার নেপথ্যে ত্রিকোণ প্রেম ও স্ত্রীর পরকীয়া সম্পর্কেই ইন্ধন থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান তদন্তকারীদের। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক যুবককে চিহ্নিত করা গিয়েছে, তার খোঁজ চলছে। পুলিশ জানিয়েছে নিহত যুবকের নাম রাজা মণ্ডল, বয়স 36। স্থানীয় একটি রেস্তোরাঁয় কাজ করতেন তিনি। এলাকায় বাবাই নামে পরিচিত। আনন্দপুর থানা এলাকার নোনাডাঙ্গায় পুরনো বাড়ি। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর থেকে মামার কাছেই মানুষ। কয়েক বছর আগে তার বিয়ে হয়। বাসন্তী হাইওয়ের কাছে মালঞ্চ এলাকায় রাজার শ্বশুরবাড়ি। বিয়ের পর থেকে মামার সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে সেখানেই থাকতে শুরু করেন রাজা। এক পুত্র সন্তান রয়েছে তাদের, কিন্তু বছরখানেক আগে দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয়। স্থানীয় এলাকা ও যুবকের কাজের জায়গায় খোঁজখবর নিয়ে তার স্ত্রীর পরকীয়া নিয়ে সন্দেহের তথ্য পেয়েছেন তদন্তকারীরা। সূত্রের দাবি তার স্ত্রী অন্য কোনো সম্পর্কে জড়িয়েছে বলে সন্দেহ করছিলেন রাজা। এ নিয়ে তুমুল অশান্তি শুরু হয়। তার জেরেই মাস ছয়েক ধরে আলাদা থাকতে শুরু করেন রাজার স্ত্রী। কাঁটাতলার যে হোটেলে কাজ করতেন রাজা, সেই হোটেল মালিক সত্যজিৎ মণ্ডল ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জেনেছে গত 4 মাস ধরে হোটেলেই থাকছিলেন যুবক। মাঝে মধ্যে শ্বশুরবাড়িতে গেলেও রাতে থাকতেন না। এদিন দেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেএলসি থানার পুলিশ। প্রাথমিকভাবে খুন বলে নিশ্চিত হন তদন্তকারীরা। ঘটনাস্থল থেকে তথ্য প্রমাণ ও নমুনা সংগ্রহ করেন লালবাজারের সায়েন্টিফিক শাখা। লালবাজার জানিয়েছে শতপ্রণোদিত মামলা রুজু করেছে কেএলসি থানা। পুলিশের অনুমান স্ত্রীর সঙ্গে সম্পর্ক অন্তত খারাপ পর্যায়ে পৌঁছেছিল। তাহলে কি পরকীয়ার সন্দেহ সত্যি? কার সঙ্গে পরকীয়ায় জড়ানোর কারণে এই অশান্তি? যুবকের স্ত্রীর সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার ইস্ট অরিশ বিল্লাল জানিয়েছেন একজন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে। তার লোকেশন ট্র্যাক করছে পুলিশ। তাকে ধরা গেলেই খুনের প্রকৃত কারণ জানা যাবে। কর্তাদের মদতেই জেলায় জেলায় দেদার সরকারি জমি বিক্রি, অন্ধকারে মন্ত্রিসভা। কলকাতা সরকারি জমি কোনো ব্যক্তি বা সংস্থাকে বিক্রি করতে গেলে রাজ্য মন্ত্রিসভার অনুমোদন বাধ্যতামূলক। রাজ্য সরকারের অন্য কোনো দপ্তর বা কেন্দ্রীয় কোনো মন্ত্রককে জমি হস্তান্তরের ক্ষেত্রেও মন্ত্রিসভার অনুমোদন আবশ্যিক। কিন্তু এই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে জেলায় জেলায় সরকারি জমি ব্যক্তি মালিকদের বিক্রি বা দীর্ঘমেয়াদী লিজে দেওয়া হচ্ছে। মন্ত্রিসভা ঘুণাক্ষরেও টের পাচ্ছে না কিভাবে সম্ভব হচ্ছে এই পুকুর চুরি। জানা গিয়েছে এই নেপথ্যে বিভিন্ন পঞ্চায়েত, পুরসভা ও সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থার ভূমিকা রয়েছে। বিশ্লেষকদের মতে এসব সংস্থার কর্তা ব্যক্তিদের একাংশের যোগসাজশ ছাড়া এটা সম্ভব নয়। তাই কড়া পদক্ষেপের পথে হাঁটল নবান্ন। রীতিমতো নির্দেশিকা জারি করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। সেই সঙ্গে প্রতিটি দপ্তর এবং জেলা প্রশাসনকে এই ধরনের বেআইনি জমি বিক্রি বা লিজের পূর্ণাঙ্গ রিপোর্ট জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে যে কোনো সরকারি জমির বিক্রি বা লিজ সংক্রান্ত সেটেলমেন্ট হয় 2012 সালের দি ল্যান্ড অ্যালটমেন্ট পলিসির ভিত্তিতে। সরকারি দপ্তর, প্যারাস্টেটাল বডি, রাজ্যের সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের মতো স্বশাসিত সংস্থার জমিসহ রাজ্যের সমস্ত সরকারি জমির বিক্রি বা লিজ দেওয়ার ক্ষেত্রে ভূমি সংস্কার এবং অর্থ দপ্তরের ছাড়পত্র আবশ্যিক। তার ভিত্তিতেই চূড়ান্ত সিলমোহর দেয় মন্ত্রিসভা। কিন্তু এই পদ্ধতির মধ্যে না গিয়ে স্থানীয় স্তরে বোঝাপড়া করে জমি বিক্রির রিপোর্ট আসাতেই নড়েচড়ে বসে নবান্ন। 24 এপ্রিল জারি হয় ভূমি সংস্কার দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব বিবেক কুমারের স্বাক্ষরিত নির্দেশিকা। সেখানে সাফ বলে দেওয়া হয় মন্ত্রিসভার অনুমোদন ছাড়া সরকারি জমি বিক্রি বা লিজ দেওয়া সম্পূর্ণভাবে নিয়ম লঙ্ঘন। যে ব্যক্তি বা আধিকারিক এই কাজের সঙ্গে যুক্ত থাকবেন তিনি বা তারা নিজেদের জন্য শাস্তিমূলক পরিণতি ডেকে আনবেন। সূত্রের খবর, ইতিমধ্যে নিজেদের অধীনস্থ সমস্ত বিভাগে চিঠির প্রতিলিপি পাঠিয়ে তথ্য তলব করেছে দপ্তরগুলি। সব তথ্য নবান্নে জমা পড়লে এই কারবারের পিছনে কারা তা সামনে আসবে বলেই মনে করছে প্রশাসনিক মহল। তবে কোথায় কোথায় এমন বেআইনি জমি বিক্রির খবর এসেছে তা এখনই প্রকাশ্যে আনতে নারাজ রাজ্য। পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি হওয়ার পরই নবান্ন সামগ্রিকভাবে ব্যবস্থা নেবে। আন্দামানে ঢুকলো বর্ষা, শুক্রবার পর্যন্ত রাজ্যে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি। বিস্তারিত দেখে নেব আজকে শহরের আপডেটটি কী দিয়েছে।
কলকাতা আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে। আবহাওয়া দপ্তর শনিবার পূর্বাভাসে এমনটাই জানিয়েছে। উত্তরপ্রদেশের পূর্ব অংশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেখান থেকে নিম্নচাপ অক্ষরেখা গঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। তার সঙ্গে বায়ুপ্রবাহের গতি প্রকৃতি ও বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করার জন্য বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে রাজ্য জুড়ে। শনিবারও সারাদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়। কোথাও কোথাও জোরালো ঝড় বৃষ্টি হয়েছে। আজ রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র বজ্রপাত সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। পূর্ব বর্ধমানে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার উত্তরবঙ্গে বেশি ঝড় বৃষ্টি হয়েছিল। শনিবার সকালের দিকে মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রমেঘ সৃষ্টি হয়। দুপুর থেকে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি জেলায় বজ্রমেঘ প্রবেশ করে ঝাড়খণ্ডের দিক থেকে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, মে মাসে প্রাক বর্ষা মরশুমে রাজ্যে বজ্রমেঘ থেকে ঝড় বৃষ্টির প্রবণতা বেড়ে যায়। সেটাই এখন হচ্ছে। সর্বত্র কম বেশি বৃষ্টি হচ্ছে নিয়মিত। এই সময় সর্বত্র একসঙ্গে বৃষ্টি হয় না। যেখানে বজ্রমেঘ ঘনীভূত হয় সেই এলাকায় বৃষ্টি নামে। কোন এলাকায় ঝড় বৃষ্টি হবে তা নির্দিষ্টভাবে বোঝা যায় কয়েক ঘন্টা আগে। সেই মতো আবহাওয়া দপ্তর পূর্বাভাস জারি করে। এদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর অগ্রগতি অব্যাহত আছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বর্ষাকাল শুরু হয়েছে। বঙ্গোপসাগর ও আরব সাগরে বর্ষা ঢুকে পড়েছে। আগামী কয়েকদিনের মধ্যে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু প্রবেশ করে যাবে। উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিক থেকে মায়ানমার হয়ে উত্তর পূর্ব ভারতে বর্ষা ঢোকে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছে 27 মে নাগাদ কেরলে বর্ষা ঢুকতে পারে। ওই সময়ের মধ্যে উত্তর পূর্ব ভারতেও বর্ষা চলে আসে কিনা সেটাও এখন দেখার। সাম্প্রতিক অতীতে এরকম উদাহরণ রয়েছে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। নমস্কার, আপনারা খবর শুনছেন AM2D নিউজ চ্যানেল থেকে। আসবো পরবর্তী খবরে। নির্মীয়মাণ ফ্ল্যাটের গ্যারেজে উদ্ধার দগ্ধ দেহ, মৃত্যুর কারণ ঘিরে রহস্য। কলকাতা তীব্র পোড়া গন্ধ, কিন্তু রান্না পুড়ে যাওয়ার মতো নয়। পচা গন্ধে জেরবার এলাকাবাসী। গন্ধের উৎসস্থলে পৌঁছতেই চোখ কপালে স্থানীয়দের। নির্মীয়মাণ ফ্ল্যাটের গ্যারাজে পড়ে রয়েছে পুড়ে খাক হয়ে যাওয়া একটি পুরুষ দেহ। দেখে চেনার উপায় নেই। শনিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার বাগবাজার এলাকায়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে শ্যামপুকুর থানার পুলিশ। ঘড়ির কাঁটায় সকাল 9:25। বাগবাজারের নিবেদিতা লেনে নির্মীয়মাণ বহুতলে এক ব্যক্তির দেহ আধপোড়া অবস্থায় দেখেন স্থানীয়রা। তখনও ওই ব্যক্তির দেহের আশপাশ থেকে ধোঁয়া বেরোচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শ্যামপুকুর থানার পুলিশ ও দমকল বাহিনী। আগুন নেভান দমকল কর্মীরা। এরপরেই লালবাজারের সায়েন্টিফিক শাখার অফিসাররাও ঘটনাস্থলে পৌঁছান। প্রাথমিকভাবে নমুনা সংগ্রহের পর দগ্ধ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। রাত পর্যন্ত মৃতের নাম পরিচয় এখনও জানা যায়নি। দিনে দুপুরের এই ঘটনায় স্বাভাবিকভাবেই বাগবাজার এলাকায় রীতিমতো শোরগোল পড়ে যায়। নর্থ সাবারবান ডিভিশনের ডেপুটি কমিশনার দীপক সরকার বলেন, রাত পর্যন্ত মৃতদেহটি চিহ্নিতকরণ হয়নি। কোনো ব্যক্তি এসে তাকে নিজের পরিবারের সদস্য বলে দাবিও করেননি। তিনি কোথা থেকে ওই নির্মীয়মাণ বহুতলের গ্যারেজে এসে পৌঁছলেন, কখন এলেন, সবটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। লালবাজার সূত্রে খবর, এদিনই ওই মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে। কিন্তু প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিয়ে ধারণা পাওয়ার ক্ষেত্রে কিছু অস্পষ্টতা রয়েছে। খুন না আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তা ময়নাতদন্তকারী চিকিৎসকদের প্রাথমিক ইঙ্গিত থেকে স্পষ্ট নয়। এর জন্য পূর্ণাঙ্গ রিপোর্টের দিকেই তাকিয়ে রয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আমরা যখন দেখি তখন দেহটি উপুড় হয়ে পড়েছিল। তখনও সেটি পুড়ছিল। কিন্তু একটা আস্ত মানুষ পুড়ে গেলেন, কোনো আর্তনাদ শুনতে পাওয়া গেল না কেন? এ নিয়ে ইতিমধ্যেই রহস্যের গন্ধ পাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, ওই ফ্ল্যাট এখনও ক্রেতাদের হস্তান্তর করা হয়নি। গ্যারাজে কিছু কাজ এখনও বাকি রয়েছে। সেই সুযোগেই কেউ বা কারা ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে খুন করে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সেই সম্ভাবনা কিছুটা হলেও কম। সেক্ষেত্রে এটা আত্মহত্যা না দুর্ঘটনা। রাত পর্যন্ত বাগবাজারের এই ঘটনায় রহস্য কাটেনি। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।